শেখ মুজিব কখনো বাংলাদেশের স্বাধীনতা চাই। আমরা ৭০-এর জলোচ্ছ্বাসে কেন্দ্র করে মাওলানা সাহেব বললে ওরা কেউ আসেনি, উনি নির্বাচন বর্জন করলেন এবং নির্বাচন বর্জন করার কারণে কিন্তু শেখ মুজিব একক সংখ্যাগরিষ্ঠতা পাইছেন। তিনি বলেছিলেন যে ভোটের বাসায় লাথি মারো, দেশ বাংলাদেশ স্বাধীন করো। জনগণ কিন্তু মুক্তিযুদ্ধের জন্য প্রস্তুত, স্বাধীনতার জন্য প্রস্তুত ছিল বলতে কোনো লজ্জা নাই। সেই সময়কার অবসম্বাদিত নেতা শেখ মুজিবুর রহমান সাহেব 25শে মার্চ রাতে উনি আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমেই ভারতে চলে যান। শেখ মুজিবকে চাপ দেওয়া হলো যে স্বাধীনতা যুদ্ধ ঘোষণা করা হোক, কিন্তু তিনি ঘোষণা করলেন না। মেজর জিয়াউর রহমান, যার নাম তখন আমরা কেন বাংলাদেশের তেমন কোনো মানুষ চিনত না, শুনে নাই, তিনি রাত 26শে মার্চ রাত্রে স্বাধীনতা ঘোষণা করলেন, বললেন উই রিভোল্ট। প্রকৃত মুক্তিযুদ্ধ ইতিহাসটা আজ পর্যন্ত জানা যায়নি। 26শে মার্চই স্বাধীনতার ঘোষণা দিয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মাহবুব সৈকত প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংলাপে। দর্শক, আজকের এই দিনে আমরা মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী প্রতিটি প্রাণ, শহীদ, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা থেকে শুরু করে এই মহান অর্জনের পেছনে যে যতটুকু ভূমিকা রেখেছে সেই প্রতিটি প্রাণের প্রতি আমরা শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আজকের মাই টিভি সংলাপ। আজকে আমাদের বিষয় হচ্ছে স্বাধীনতার প্রত্যাশা প্রাপ্তি। স্টুডিওতে উপস্থিত রয়েছেন দুজন বিশিষ্ট মুক্তিযোদ্ধা, এ জাতির শ্রেষ্ঠ দুজন বীর। পরিচয় করে দিচ্ছি। আমার বাম পাশে রয়েছেন সিনিয়র সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা এম এ আজিজ ভাই, স্বাগত জানাচ্ছি। এবং ডান পাশে রয়েছেন আরেকজন লড়াকু এবং বীর মুক্তিযোদ্ধা, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক সাদেক খান, আপনাকেও স্বাগত জানাচ্ছি। সাদেক ভাই, আপনাকে দিয়ে শুরু করি। সেটি হচ্ছে যে আসলে প্রতিটি বছর ঘুরে ফিরে এই দেশটা, এই সময়টা এদেশের মানুষ পায়, আপনারা আলোচনা করেন, তারপরও আবার প্রজন্মকে জানানোর জন্য হলেও এই নতুন করে সে আলোচনা আবার আসতে হয়। সেই প্রেক্ষাপটেই আমরা আসলে তুলে ধরছি। কোন প্রেক্ষাপটে একটি সশস্ত্র যুদ্ধেই যেতে হলো এই বাংলাদেশের মানুষকে? আপনারা মুক্তিযুদ্ধে কেন ঝাঁপিয়ে পড়তেই হলো, সে বিষয়টি একটু যদি বলেন। আজকে এই আলোচনা সভা যারা শুনছেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি। আজ 25শে মার্চ 1971 সালের এই দিনে। 26শে মার্চ আবার একটু জান। হ্যাঁ, ও আচ্ছা, না আজকে তো 25, এটা আমি ভুল, সরি, মানে প্রোগ্রামটা তো কালকে হবে। জি জি। 26শে মার্চ 1971 সালের এই দিনটা ছিল একটা ভয়াবহ সংকটকালীন সময়। পাকিস্তান সেনাবাহিনী 25শে মার্চ রাতে নিরস্ত্র বাঙালি জাতির উপর ঝাঁপিয়ে পড়েছিল। তারা রাজারবাগ পুলিশ লাইন, পিলখানা, ঢাকা বিশ্ববিদ্যালয়, কমলাপুর রেলওয়ে স্টেশন সহ ঢাকা শহরের বিভিন্ন জায়গায় হত্যাযজ্ঞ চালিয়েছিল স্বাধীনতাপ্রেমী বাংলাদেশি নিরস্ত্র মানুষের উপরে। স্বাভাবিকভাবেই আমরা তরুণ ছিলাম, কলেজে পড়তাম, প্রথম বর্ষের ছাত্র ছিলাম। আমরা আশা করেছিলাম যারা সেই সময়টায় সারা বাংলাদেশের মানুষকে উদ্বুদ্ধ করেছিল, ঐক্যবদ্ধ করেছিল, স্বাধীনতার স্বপ্ন দেখিয়েছিল, সেই সমস্ত নেতৃবৃন্দ হয়তোবা স্বাধীনতার ডাক দিবেন। কিন্তু 25শে মার্চের ক্র্যাকডাউনের পরে 26 তারিখ সমস্ত জাতি যখন হতাশাগ্রস্ত, সেদিন বলতে কোনো লজ্জা নাই, সেই সময়কার অবসম্বাদিত নেতা শেখ মুজিবুর রহমান সাহেব 25শে মার্চ রাতে পাকিস্তানে, আমি মনে করি উনি আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমেই ভারতে চলে যান, নিরস্ত্র 7.5 কোটি বাঙালিকে পাকিস্তানিদের ট্যাঙ্ক কামানের সামনে অরক্ষিত রেখে। ঠিক আজকে উনার মেয়ে যে কাজটা করেছেন, সমস্ত আওয়ামী লীগের নেতাকর্মীদের মহাবিপদে ফেলে তার সমস্ত পরিবারকে নিয়ে পালিয়ে গেছেন। সেদিনও তিনি নিজের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করে পাকিস্তানে চলে গিয়েছিলেন। সেই মুহূর্তে সমস্ত জাতি ছিল দিক নির্দেশনাহীন। কালুরঘাট বেতার কেন্দ্র থেকে মেজর জিয়াউর রহমান, যার নাম তখন আমরা কেন বাংলাদেশের তেমন কোনো মানুষ চিনত না, শুনে নাই, তিনি রাত 26শে মার্চ রাত্রে স্বাধীনতা ঘোষণা করলেন, বললেন উই রিভোল্ট। সারা জাতি একটা দীর্ঘ লড়াই পরিক্রমার মধ্য দিয়েই সমস্ত জাতি কিন্তু উন্মুখ ছিল স্বাধীনতা সংগ্রামের জন্য। এবং এই স্বাধীনতা সংগ্রামের স্বপ্নদ্রষ্টা ছিলেন মরহুম মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। তিনি সর্বপ্রথম পাকিস্তানি শোষণ বঞ্চনার বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন, কথা বলেছিলেন, মানুষকে ঐক্যবদ্ধ করেছিলেন। এবং
ঊনসত্তরের যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থান তার নেতৃত্বেই হয়েছিল, কারণ শেখ মুজিবুর রহমান তখন আগরতলা ষড়যন্ত্র মামলায় পাকিস্তানি কারাগারে বন্দী ছিলেন। এবং আমি নিজের কানে শুনেছি, মরহুম আতাউস সামাদ সাহেব, উনি আমার বন্ধুর চাচা হওয়ার কারণে আমিও তার সাথে খুব ঘনিষ্ঠ ছিলাম, যে শেখ মুজিবুর রহমান জেলখানা থেকে ওনাকে একটা চিরকুট দিয়েছিলেন মাওলানা ভাসানীর কাছে এটা দেওয়ার জন্য, যে আমাকে বাঁচান। মাওলানা ভাসানী, তারপরে আমরা সবাই জানি 11 দফার ভিত্তিতে ছাত্র সংগ্রাম পরিষদের নেতৃত্বে আন্দোলন শুরু হলো, এবং সর্বশেষ মাওলানা ভাসানী বললেন শেখ মুজিবকে মুক্তি না দিলে ক্যান্টনমেন্ট ঘেরাও দেওয়া হবে। এবং পাকিস্তান সামরিক জান্তারা এবং পাকিস্তান ইন্টেলিজেন্স খুব বিশ্বাস জানতো যে শেখ মাওলানা ভাসানী যেহেতু ঘোষণা দিয়েছে, সুতরাং এটা একটা বড় দুর্ঘটনার দিকে যেতে পারে, শেখ মুজিব মুক্ত হয়। তাই মাওলানা সাহেবের নেতৃত্বে আসলে পাকিস্তানি শোষণ বঞ্চনার বিরুদ্ধে মানুষের লড়াইটা শুরু হয়েছিল। আমরা কাকমারি সম্মেলন, 1952 ভাষা আন্দোলন, কাকমারি সম্মেলন, 69-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়েই 1971 সালের এই 26শে মার্চ, আজকে যে 26শে মার্চে আমরা আলোচনা করছি, সেই 26শে মার্চই স্বাধীনতার ঘোষণা দিয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তম, এবং তার আহ্বানেই সমস্ত জাতি কিন্তু দিক নির্দেশনা খুঁজে পেয়েছিল। এবং তার সাহসিকতার কারণেই তখন 5টা ক্যান্টনমেন্ট ছিল বেঙ্গল রেজিমেন্ট, 5টা ক্যান্টনমেন্ট থেকেই বাঙালি সেনা কর্মকর্তা এবং বাঙালি সৈনিকেরা বেরিয়ে এসেছিল এবং সশস্ত্র মুক্তিযুদ্ধ শুরু করেছিল। তাদের হাত ধরেই আসলে মুক্তিযুদ্ধের সূচনা হয়েছিল, সশস্ত্র যুদ্ধের সূচনা হয়েছিল। এবং আজকে অত্যন্ত গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীরুত্তমকে, এবং আরো বেশি শ্রদ্ধার সাথে স্মরণ করছি স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে। জি, আপনার কাছে ফিরবো। আমি আজিজ ভাই, আমি একটু ওই প্রেক্ষাপটেই যাই। অনেকে বলে থাকেন, আপনারা বিশ্লেষকরাই বা ইতিহাসের অনেক লেখনীতে, যে বঙ্গভঙ্গ থেকেই বাংলাদেশের সূচনা, এই বাংলাদেশের হয়তো বঙ্গভঙ্গ হওয়ার কারণেই হয়েছে, এরকমই অনেকে বলে থাকেন, বা অন্য এরপরে 71 আসলো। প্রশ্ন হচ্ছে যে আলাদা হলো, বঙ্গভঙ্গ হলো, আমরা পাকিস্তানের সাথে পূর্ব বাংলা পশ্চিম বাংলা হলো, এটি কি আসলে মানে স্বাধীনতা 71-এ না হলেও যদি সেটি পরও হতো, এটি কি একদম অনিবার্যই ছিল যে হ্যাঁ আলাদা একটা দেশ হওয়াই? কেন সেই 71-এ গিয়ে 70-এর নির্বাচনের পরে এই স্বাধীনতা যুদ্ধটা শুরু ওই সময় কেন হলো? একদম ধন্যবাদ আপনাকে। ডক্টর কামাল হোসেন বই লিখেছিলেন জি, যে স্বাধীনতা যুদ্ধ কেন অনিবার্য হলো, তার বই লেখা। এবং সেখানে ডক্টর কামাল হোসেন, ব্যারিস্টার আমিরুল ইসলাম আর একজন ছিলেন, যখন পাকিস্তানিদের সাথে 23 তারিখ পর্যন্ত আলোচনা হয়, ওই বইটাতে এটা পুরোটা লেখা আছে। এবং সেখানেই দেখানো হয়েছে যে মুক্তিযুদ্ধটা অনিবার্য হয়ে উঠল। এটার ঘটনা হলো যে ধরেন প্রথমে পাকিস্তানি ভুট্টো, এহিয়া খানের প্রতিনিধিদের সাথে আমাদের এই 3 জন আপনার 6 দফা নিয়ে আলোচনা হয়। এই 6 দফা অনেক আলোচনা লম্বা হতে থাকে। একটি পর্যায়ে 6 দফায় একমত হতে পারে না। তখন আমাদের দেশের পক্ষ থেকে শেখ মুজিবের তার টিমের প্রস্তাব দেওয়া হয় কনফেডারেশন। জি, কনফেডারেশনেও যখন একমত হয় না, তারপরে তখন একটু সময় নেয় যে আমরা পরে বসবো। বসার কথাকে প্লেনে উঠে আইয়ুব খাঁ, ভুট্টো চলে গেল। এরপরে 25শে মার্চে ক্র্যাকডাউন হলো। এই ক্র্যাকডাউন হওয়ার পরে এর আগে ধরেন 7ই মার্চ পর্যন্ত এবং তারপরে যে আন্দোলন, যেভাবে জনগণ এগিয়ে গেছে, বিশেষ করে ছাত্ররা ধরেন পতাকা উত্তোলন করেছে, 7ই মার্চে ইশতেহার পাঠ করেছে, অর্থাৎ তখন কিন্তু জনগণ কিন্তু মুক্তিযুদ্ধের জন্য প্রস্তুত, স্বাধীনতার জন্য প্রস্তুত ছিল। হ্যাঁ, ওই মুহূর্তে যে আলোচনা হলো, এখন অনিবার্যটা কি আমি বলছি, ধরেন আলোচনা যদি ফেল করতো, কনফেডারেশনটা যদি এগ্রি করতো পাকিস্তানিরা, তাহলে কি দেশের স্বাধীনতা যুদ্ধ হতো বা আলাদা বাংলাদেশ হতো? এই প্রশ্নটা কিন্তু থাকে। কিন্তু আবার দেখেন শেখ মুজিব আন্দোলন করলো, আন্দোলন 68, 69, বিশেষ করে আগেরটা বাদ দিলাম, আন্দোলনটা এমন জায়গায় 7ই মার্চের পরে, ভাষণের পরে এমন জায়গায় জনগণ চলে গেল যে সেখানে জনগণকেও দমানো সম্ভব না, আর নিবৃত্ত করা সম্ভব না। তাদের ভিতরে কিন্তু স্বাধীনতা স্পৃহা পুরোপুরি 100 ডিগ্রিতে উন্নীত হলো। তার সাথে এই ধরেন প্রথম ছাত্রলীগের পক্ষ থেকেই কিন্তু পতাকা বানানো হলো, পতাকা উত্তোলন করা হলো, স্বাধীনতার ইস্তার পাঠ করা হলো, এবং শেখ মুজিবকে চাপ দেওয়া হলো যে স্বাধীনতা যুদ্ধ ঘোষণা করা হোক।
কিন্তু তিনি ঘোষণা করলেন না। এখন এরপরে আসেন, তারপরের ঘটনা হচ্ছে যখন আলোচনা ফেল করলো এবং গণহত্যা শুরু হয়ে গেল পাকিস্তানের পক্ষ থেকে, পাকিস্তান আর্মির পক্ষ থেকে, তখন কিন্তু তাজউদ্দিন আহমেদ, তিনি অস্থায়ী প্রেসিডেন্ট ছিলেন, তিনি কিন্তু শেখ মুজিবের সাথে আলোচনা করেন, যেটা শারমিন, তার মেয়ে শারমিন আহমেদ বই লিখেছে, যে তাজউদ্দিন আহমেদ টেপ রেকর্ডার নিয়ে এবং একটা প্রোক্লামেশন অর্থাৎ স্বাধীনতার ঘোষণাপত্র লিখে নিয়ে তার কাছে যান, যে আপনি এটা স্বাক্ষর করে যান বঙ্গবন্ধু, আর এটাতে অন্তত একটা রেকর্ড করে যান আপনার বক্তব্য, স্বাধীনতা ঘোষণা, তাহলে আমরা সময় মতো ছেড়ে দিতে পারবো। তিনি দেননি এবং তিনি নাকি মন্তব্য করেছিলেন, ওই বইতে লেখা আছে যে তিনি নাকি বলেছেন, আমি এটা ঘোষণা দিলে তো আমি রাষ্ট্রদ্রোহিতার মামলায় আটকায় যাব। হ্যাঁ, যাই হোক, তারপরে তিনি হলেন আপনার আটক হলেন। আটক হওয়ার পরে তিনি কিন্তু পুরা মুক্তিযুদ্ধ পিরিয়ডটায় ছিলেন না। এই জন্যই প্রশ্ন কিন্তু এখনো উঠতেছে, তিনি কি আসলে মুক্তিযুদ্ধের সময় তো ছিলেনই না, তিনি মুক্তিযুদ্ধের সম্পর্কে কিছুই জানতেন না। এই জন্যে কিন্তু অনেক সময় বলা হয়, যেমন 30 লাখ লোক শহীদ হয়েছে, প্রশ্ন উত্থাপন হয়েছে, 1 কোটি লোক শরণার্থী ছিল, এটা চালু হয়ে গেছে, এটা নিয়েও কথা আছে। কতজন প্রকৃত মুক্তিযোদ্ধা, কতজন বীরাঙ্গনা, কোন তথ্য সায়েন্টিফিক আকারে এটা কিন্তু কখনো আসেনি। অর্থাৎ মুক্তিযুদ্ধের ইতিহাসটাও কিন্তু যে যার মতো করে লিখছে, তার মতো করে বর্ণনা করেছে। প্রকৃত মুক্তিযুদ্ধ ইতিহাসটা আজ পর্যন্ত কিছু জানা যায়নি। এই যে আমি বললাম যে শারমিন আহমেদের বইটার রেফারেন্স দিলাম এই কারণে, তিনি কিন্তু একটা, আমার কাছে মনে হয়েছে একটা ইনোসেন্ট মেয়ে, ইনোসেন্ট। সে নিশ্চয়ই তার বাবার কথাটা বর্ণনা, যেমন ধরেন 15ই আগস্টের আগে যখন বাকশাল করা হলো আপনার 25শে জানুয়ারিতে, তখন কিন্তু তাজউদ্দিন আহমেদ তার বাড়িতে চলে গেছে, সে আর আওয়ামী লীগের অফিসে আসে না। শারমিন আহমেদ বইতে লিখেছে যে তারপরে বঙ্গবন্ধু তাজউদ্দিন আহমেদের বাসায় গেছে, যাই তুই আসিস না কেন, তুই অফিসে আয়। তখন তিনি বলছিলেন, তাজউদ্দিন আহমেদ বলছিলেন, বঙ্গবন্ধু আপনি তো সরার কোনো যান বাঁচানোর কোনো রাস্তা রাখলেন না, এখন পরিবর্তন যদি হতে হয়, দেশের পরিবর্তনের সুযোগ রাখলেন না, পরিবর্তন যদি হতে হয় আপনাকেও জীবন দিতে হবে, আমাকেও জীবন দিতে হবে, এই কথাটা তিনি বলেছেন। যাই হোক, এই হলো মূল ব্যাকগ্রাউন্ডটা। আমি বললাম যে এই কারণেই কিন্তু এই দুটো বই আমার কাছে পছন্দ হয়েছে, যে কারণ ডক্টর কামাল হোসেন যখন বই লিখেছে তখন তিনি আওয়ামী লীগের, শারমিন আহমেদ তিনি তাজউদ্দিনের মেয়ে, তারা কিন্তু আমি বলবো ভিন্ন অর্থে তাজউদ্দিনের মেয়ে বা ছেলেদেরকে ঠিক সঠিক মূল্যায়নও করা হয় নাই, তারাও কিন্তু এক ধরনের নিগৃহীত, কিন্তু আওয়ামী লীগের। সুতরাং তারা তো অত অসত্য কথা লিখতে পারে, আসার কথা না। জি, আপনার কাছে আমি আসবো, তার আগে একটু সাদিক ভাই আপনার কাছে আসি। সেটি হচ্ছে যে পাকিস্তানি শাসক গোষ্ঠী, আসলে পাকিস্তান বলতে তো 71-এর আগে এই ভূখণ্ডও পাকিস্তানি ছিল, সেখানে পাকিস্তানি শাসক গোষ্ঠী আসলে বৈষম্যগুলো কি কি করেছিল, মানে বৈষম্যের যে জায়গায় পূর্ব পাকিস্তানের প্রতি শাসক গোষ্ঠীর কি কি নেগলিজেন্সি ছিল, যাতে আমরা টোটাল জাতি আলাদা হতে চাইলাম। আমি আপনার এই প্রশ্নটা পরে আসি। তখন একটা পোস্টার ছিল সারা বাংলাদেশে, এটা ছিল, আজিজ ভাইরা আরো ভালো বলতে পারবেন, জিনিসের মূল্য দিয়ে, কোন জিনিস আমাদের এখানে কত টাকা, ওদের এখানে কত টাকা, আমাদের এখানে কত টাকা, ওদের এখানে কত টাকা, সমস্ত জিনিস। এবং এইটা কিন্তু এমনি বৈষম্যটা তো মানুষ ওইভাবে বুঝতো না, একমাত্র ধরেন এডুকেটেড লোকজন। আমার বাবা যেমন 25 সালে গ্রাজুয়েশন করছে, কিন্তু ক্যারানি হয়ে চাকরি করতে হয়েছে, কারণ তখন বাঙালিদের সুযোগ ছিল না। এবং আর্মিতেও যারা গেছে দেখেন ম্যাক্সিমাম কর্নেল টর্নেল পর্যন্তই বাঙালিরা, কর্নেল একজন। বৈষম্য সর্বক্ষেত্রেই বৈষম্য ছিল, সর্বক্ষেত্রেই, চাকরি বাকরি, সমাজ ব্যবস্থা, আইন, সব বিষয়ে বৈষম্য ছিল। কিন্তু ওই পোস্টারটা সাধারণ মানুষের মনে ভীষণ দাগ কাটছে, যে কোন জিনিসের মূল্য এখানে কত, এখানে কত, আমাদের এখানে কত। এই যে ডিফারেন্সটা, এইটা মানে সাদা চোখে মানুষের কাছে, সাধারণ মানুষের কাছে বৈষম্যটা আরো বেশি চোখে পড়ছে। মূল হচ্ছে দেশ শাসনভার বা কারা দেশ পরিচালনা করবেন বা গণতান্ত্রিক যে বিষয়টি, জনগণের রায়ের, সেই জায়গাটাই কি মানুষকে সবচেয়ে বেশি আন্দোলিত করেছিল, আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার জন্য।
শোষণের বিরুদ্ধে মানুষের বেশি ক্ষোভ ছিল, নাকি আসলে তাদের নেতা তখন রাষ্ট্রপ্রধান হতে পারছে না, সেটির ব্যাপারটি সবচেয়ে না না, আমার বিষয়টা এরকম না। শেখ মুজিবুর রহমান সাহেব তো রাষ্ট্রপ্রধান, যদি মাওলানা ভাসানী ন্যাপ নির্বাচন করত তাইলে শেখ মুজিব একক সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে যেতে পারতো না, কারণ ন্যাপ তখন আওয়ামী লীগের থেকে অনেক বড় বড় অর্গানাইজেশন ছিল। 70-এর জলোচ্ছ্বাসে কেন্দ্র করে মাওলানা সাহেব বললে ওরা কেউ আসেনি, উনি নির্বাচন বর্জন করলেন, এবং নির্বাচন বর্জন করার কারণে কিন্তু শেখ মুজিব একক সংখ্যাগরিষ্ঠতা পাইছে। তিনি বলেছিলেন যে ভোটের বাসায় লাথি মারো, দেশ বাংলাদেশ পুরো স্বাধীন করো, এই স্লোগান দিয়েছে। সবচেয়ে বড় দল ছিল, যেহেতু ন্যাপ মাওলানা ভাসানী সাহেব নির্বাচন করলেন না, মাওলানা ভাসানী সাহেব বলেছে ভোটের বাক্সে লাথি মারো, বাংলাদেশ পূর্ব বাংলা স্বাধীন করো, একদম সুস্পষ্ট। হ্যাঁ, সুস্পষ্ট। তাই না, যখন শেখ মুজিবুর রহমান সাহেব বারবার আলোচনা করছিলেন ভুট্টো ইয়াহিয়ার সাথে, বা শেখ মাওলানা ভাসানী বারবার তাকে আলটিমেটাম দিতেছিল যে আলোচনা, এরা সময় নষ্ট করতেছে, আমি ওদেরকে চিনি, শেখ মুজিব তুমি চিনো না, যে মানুষ এক দফা, উনি এবার পল্টন মধ্যে জনসভাটাকেও কিন্তু বলেন যে এক দফা স্বাধীন জনগণতান্ত্রিক বাংলাদেশ ডিক্লেয়ার করেন, এবং পরের দিন ইত্তেফাকে নিউজ হয় যে মাওলানা ভাসানী ভারতের চেয়ে পাকিস্তানের অখণ্ডতা বিনষ্ট করতে চায়। বললেন কে? মানিক মিয়া, আওয়ামী লীগের তখন মুখপাত্র। এটা কিন্তু ডিসেম্বর, হ্যাঁ হ্যাঁ, ডিসেম্বর মাসে যখন উনি এটা বললেন, তখন মার্চ মাসেও মাওলানা ভাসানীকে এইভাবেই তারা চিহ্নিত করার চেষ্টা করলেন। কিন্তু আজিজ ভাইরা কালের সাক্ষী, তখন বিষয়টা এই জায়গায় চলে গেছিল। 7ই মার্চের বক্তব্য আমি বলবো না, 7ই মার্চের বক্তব্যে আমরাও লাঠি ছোটে নিয়ে গেছি, আমরা কিন্তু হতাশ হয়েছি, আমরা ভাবছিলাম স্বাধীনতা ঘোষণা করবে, কিন্তু উনি খুব সুন্দর একটা বক্তব্য, খুব ব্যালেন্স একটা বক্তৃতা দিলেন। এখানে কিন্তু এখন বলছে যে 4টা দাবি দিছিলেন উনি, যে সেনাবাহিনীকে ব্যারাকে ফেরত নিয়ে যেতে হবে, যে মার্শাল ল প্রত্যাহার করতে হবে, যাদেরকে হত্যা করা হয়েছে এদের বিচার করতে হবে, তারপরে আমরা চিন্তা করবো পার্লামেন্টে যেতে পারি কিনা, জনগণের ভোটের নির্বাচিত প্রতিনিধি। শেখ মুজিব কিন্তু তখনও এটা বার্গেন ছিল, স্বাধীনতা ঘোষণা। আমরা 7ই মার্চের বক্তৃতায় স্বাধীনতা ঘোষণার প্রশ্নই আসে না, এই কারণে যে উনি 23 তারিখ পর্যন্ত ইয়াহিয়া ভুট্টোর সাথে আলোচনা করছে। স্বাধীনতা ঘোষণা করার পর কি পাকিস্তানের সাথে আলোচনা করার কোনো সুযোগ থাকে? উনি 23 তারিখ পর্যন্ত উনি চেষ্টা করছেন অখণ্ড পাকিস্তানের প্রধানমন্ত্রী হইতে, এবং সর্বশেষ যেটা আজিজ ভাই বললো, পরে অনেক ডকুমেন্টস পাওয়া গেছে যে কনফেডারেশনের প্রস্তাবও দিছে, এবং এই কনফেডারেশন করার জন্য মোস্তাক আহমেদ নভেম্বর মাসে বিমানবন্দর থেকে তারা কিন্তু গ্রেপ্তার করে নিয়ে আসা হয়, কারণ সে যাচ্ছিল জাতিসংঘের আমাদের মোস্তাক আহমেদ কনফেডারেশন, ওই আলোচনাটাও ছিল কনফেডারেশনে। আর একটা কথা ঐতিহাসিক সত্য, যেহেতু আমি যার কাছ থেকে শুনছি, আমি তাকে খুব শ্রদ্ধা করি, বিশ্বাস করি, যে উনি যখন পাকিস্তান থেকে চলে ভারত হয়ে ঢাকায় আসলেন, বিমানবন্দরে নামলেন, তাজউদ্দিন সাহেব তাকে রিসিভ করলেন গলা ধরে। তখন ওনার ফার্স্ট কথাটা ছিল যে তোরা পাকিস্তানটা ভেঙে ফেললি। এটা আতাউর সামাদ সাহেব উনি বলছে, আমি নিজের কানে শুনছি। আমি নিশ্চয়ই আতাউর সামাদ সাহেবকে খুব বিশ্বাস করতাম, কারণ উনি ছিল একজন নিরপেক্ষ সাংবাদিক, এবং এইটা শেখ মুজিবের ফার্স্ট কথা ছিল বিমানবন্দরে, যে পাকিস্তানটা ভেঙে ফেললা। শেখ মুজিব কখনো বাংলাদেশের স্বাধীনতা চাই। আমরা আলোচনায় ফিরবো, একটা বিরতি নিতে হচ্ছে, এবং জানার চেষ্টা করব, প্রিয় দর্শক, স্বাধীনতার এত বছর পরেও এই ইতিহাস নিয়ে, ইতিহাস কোনটা সঠিক নয়, সেই আলোচনা এখনো কেন যেতে হচ্ছে, সেই আলোচনা নিয়ে ফিরছি, থাকুন আমাদের সাথেই। আবার স্বাগত জানাচ্ছি মাই টিভি সংলাপে। দর্শক, বীর মুক্তিযোদ্ধা সাদেক খানের কাছ থেকে শুনছিলাম বিরতির আগে, ফিরছি মুক্তিযোদ্ধা এম এ আজিজ, সিনিয়র সাংবাদিক, আপনার কাছে। আজিজ ভাই, স্বাধীনতার এত বছর পরেও, বিজয় এত বছর পরেও আমাদের সেই বিতর্ক, স্বাধীনতার ঘোষণাকে দিয়েছেন, স্বাধীনতার ইতিহাস, সেটির সাথে আবার সঠিক এবং ভুয়া এই দুটো আবার যুক্ত হয় কেন আজিজ ভাই? না দেখেন, ভারতে এখনো জি দিল্লির লালকেল্লায় যারা স্বাধীনতায় অবদান রেখেছে, যদিও তারা রক্ত দিয়ে না, বৈঠকি আলোচনায়, জি তাদেরকে সবাইকে স্মরণ করা হয়, কবি ইকবালকে পর্যন্ত। এখনো এটা চলে, সপ্তাহে সাউন্ড অ্যান্ড ভয়েস সিস্টেমে চলে, আল্লামা ইকবালকে। হ্যাঁ, কিন্তু আমাদের দেশে শুরুর থেকেই আপনি খেয়াল করে দেখেন, আমরা স্বাধীনতা, এটা ছিল একটা জনযুদ্ধ। জনযুদ্ধ কেন বলি? কারণ কোনো আওয়ামী লীগের নেতা কিন্তু মরে নাই, কোনো আওয়ামী লীগের নেতার সন্তান মরে নাই, মরছে, মারা গেছে কিন্তু সাধারণ লোক, এবং সাধারণ লোকের ছেলেরাই কিন্তু মুক্তিযুদ্ধে গেছে বেশি, সাধারণ আর হলো ছাত্রলীগের ছেলেরা। তো এখন এই জন্য আমি যেটা বলছি, যে এখানে এই যে ধরেন 11টা সেক্টর কমান্ডার ছিল,
হ্যাঁ, তারপরে মেজর জিয়া যখন কালুরঘাটে কোনো ঘোষণা আসলে ছিল না, যে জোড়াতালি দিয়ে যাই বলেন, যদিও একটা বলা হতো আওয়ামী লীগ যে ওয়ারলেস দিয়ে তখনকার বিডিআর ঘোষণা দিছিল, হ্যাঁ, এগুলো কিন্তু প্রমাণ নাই, এটা বলা হয় আর কি, আমরা মুখ বন্ধ কইতে পারবো না, আইসিটি আইন আছে কইতে পারবো না। কিন্তু জিয়াউর রহমানের ঘোষণার একটা প্রেক্ষিত ছিল যে সাধারণ জনগণ, ছাত্র জনতার কাছে একটা মেসেজ গেছে, বাংলাদেশের যে আর্মি আছে তারা আমাদের সাথে আছে। জিয়াউর রহমান যখন ঘোষণা দিল, তার ঘোষণার কতটুকু মূল্য দেন না দেন সেটা বড় কথা না, আমার কথা হচ্ছে তিনি ঘোষণা দেওয়ার পরে এইটা যখন কানে কানে প্রসারিত হলো, যারা মুক্তিযোদ্ধা ছিল তারা বুঝলো যে আমরা একা নাই, কারণ আওয়ামী লীগের নেতৃবৃন্দ কিন্তু আসলে ছিল না, তারা ভারতে ঠিকই গেছে কিন্তু তারা তো আরাম আয়েসে দিন কাটাইছে, কিন্তু সাধারণ জনতা গেছে, এটা হলো প্রেক্ষিত। তো এখন ধরেন এই যে বিতর্ক, এই বিতর্ক তো থাকবে, সরকার বদল হয়েছে, একবারও কিন্তু নিরপেক্ষ একটা কমিশন, আমি বহুবার বলছি, একটা কমিশন, নিরপেক্ষ লোক দিয়ে কমিশন করে একটা নিরপেক্ষ ইতিহাস লেখার চেষ্টা করা হয়নি। যারা লিখছে সবাই কেউ আওয়ামী লীগ করে, কেউ বিএনপি করে, কেউ আমগণনার, যার যার মতো করে সে লিখছে, নিরপেক্ষ ইতিহাসটা কিন্তু হয় নাই। আর দ্বিতীয়ত ধরেন আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, নিরপেক্ষ ইতিহাস কেন লিখছে না? এখানে কি এই মুক্তিযোদ্ধাকে ব্যবহার করে কোনো ফায়দা নেয়ার কোনো বিষয় আছে? দেখেন, উনি তো এখন মুক্তিযোদ্ধা ইয়ের ভিতরে আছে, দায়িত্বে আছে। জি, প্রকৃত মুক্তিযোদ্ধা যদি আমি প্রশ্ন করি, এখন তো এই গরিবের টাকা দিয়ে পয়সা দিতেছে 2.5 লাখ মুক্তিযোদ্ধারে। হ্যাঁ, কেন কেন এখনো তো যদি তদন্ত করা যায়, সিভিলিয়ান দিয়ে তদন্ত করলে হবে না, ঘুষ খাবে। আপনি এখনো ডিজিডিএফআই আছে, এনএসআই আছে, প্রত্যেকটা গ্রামে চেক করে প্রকৃত মুক্তিযোদ্ধা কতজন বের করা যায় তো। হ্যাঁ, এই স্টেপ নেয় না কেউ, কতজন মারা গেছে, কতজন বীরাঙ্গনা গেছে, এখনো সাক্ষী পাওয়া যাবে, আগামী 5 বছর পরে আর সাক্ষী পাওয়া যাবে না। হ্যাঁ, সুতরাং কেন ইতিহাসটা লেখে না, কেন ইতিহাসটা লেখে না? ধরেন আপনি দেখেন, চিন্তা করেন, অনেক সরকারি অফিসার তারা ওই ভুয়া মুক্তিযোদ্ধা সার্টিফিকেট 2 বছর বেশি চাকরি করছে, করে আবার এখনো যারা জীবিত আছে তারা এই পয়সা নিচ্ছে। সুতরাং আমি বলছি যে প্রকৃত ইতিহাসটা তো আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য রাখা উচিত। হ্যাঁ, এখন এই জন্য বলবো, এখন যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, অনেক সংস্কার কমিশন করছে, এটার একটা কমিশন তো হতে পারত, যে স্বাধীনতার আমাদের যে ইতিহাস, এটাই আমরা জানি না, এটাই এই জাতি জানে না, অথচ রক্ত দেশ স্বাধীন হয়ে গেল, যুদ্ধ করে দেশ স্বাধীন হয়ে গেল, এটা কেমন কথা? এটা প্রায়োরিটিতে আসলো না। হ্যাঁ, তো সুতরাং আমি বলি ইতিহাসটা এখনো, আমি বলবো এই যে 2-3টা বইয়ে আমার কাছে মনে হলো যে এটা সঠিক হইতে পারে, এটা সঠিক নাও হইতে পারে, কিন্তু প্রকৃত ইতিহাস তো রিসার্চ, অনুসন্ধান এগুলি করে এবং নিরপেক্ষ লোক এখনো পাবেন। ধরেন সিরাজুল ইসলাম চৌধুরী, তিনি বাম ঘরানার, কিন্তু তিনি কিন্তু কোনো অবস্থাতে মিথ্যাকে প্রশ্রয় দিবেন না, এরকম লোক তো এখনো আছে বাংলাদেশে। আপনি ইতিহাস লেখেন না, ইতিহাস দাঁড় করেন না, সমস্যা নেই, কেউ এটার উদ্যোগ নেয় না। হোসেন মোহাম্মদ এরশাদের সময়ে একটা কমিশন, তদন্ত কমিটি করা হয়েছিল, সেখানে ওই যে ছিলেন প্রেসিডিয়াম সদস্য ছিলেন ফিরোজ রশিদ, তিনি আপনাদের এই টেলিভিশনে আমাকে বলছে, আপনাদের টেলিভিশনে, যে আপনারা এটা করেন না কেন? এখনো তো জরিপ করে বের করা যায় কতজন মুক্তিযোদ্ধা, কতজন মুক্তি মারা গেল, কতজন বীরাঙ্গনা, কতজন কি, এগুলো বার করা যায়। করছিলাম আমরা 85,000 পাইছি। এখন এরশাদ সাহেবকে দিয়ে এটা ঘোষণা দেওয়া হইতে পারলাম না, কারণ উনি তো দেশ স্বাধীন হওয়ার পরে আইছে, তখন কবে যে ও রাজাকার, সুতরাং সংখ্যা কমাইছে, সংখ্যা কমাইছে। এই জন্য আমি বলবো যে এখন যেহেতু আপনার সাদেক ভাইরে পাইছি, সাদেক ভাইকে এখন বলি, তিনি অথরিটি, এখন কমিটির মুক্তিযুদ্ধের ভিতরে আছে, উনি এখন তো এই সময়ের ভিতরে এটা করতে পারে না। জি সাদেক ভাই, আপনি কি মনে করছেন যে এখনো প্রকৃত মুক্তিযোদ্ধাদের হিসাব বের করা কতটা সম্ভব? প্রতিবন্ধকতাগুলো কি? একদম 100% না হইলেও 90% এখনো সম্ভব। ভাই যেটা বলছেন যে এখনো আমাদের ইন্টেলিজেন্স ব্রাঞ্চ আছে, এসবি আছে, ডিজিএফআই আছে, এনএসআই আছে, আমরা যদি তদন্ত করি আমরা এটা বাইর করতে পারবো। এটা খুব কঠিন না, 100% হবে না হয়তো, কারণ 55 বছর 55 বছর আগের ঘটনা, কিন্তু 90% সম্ভব।
ভাই যে কথাটা বলছে, আমাদের মুক্তিযুদ্ধের উপর আসলে গবেষণা হয়নি। আমি জামুকা সদস্য হয়ে দেখলাম যে গবেষণার জন্য একটা ফান্ড দিছিল, প্রচুর অনেক টাকার ফান্ড, এবং এই গবেষণা করার জন্য এখানে দেখা গেল এই ফান্ডটা মিস ইউজ করে ম্যাক্সিমাম টাকা নিয়ে গেছে মুনতাসির মামুন আর মিসবা কামাল। কিছু বই, মানে কোনো গবেষণা না, কিন্তু তাদের লেখা, তাদের যে বিশ্বাস, ওই লেখাগুলি লিখছে আওয়ামী লীগ এবং শেখ মুজিবের যত বড় করতে পারে আর কি, কোনো গবেষণামূলক না। এবং এই বই, প্রত্যেকটা বই সমস্ত স্কুল কলেজেরা দেওয়ার কথা ছিল এদের বই, এবং এরা প্রায় দুইজনে প্রায় 16-17 কোটি টাকা এরা দুইজনে নিয়ে গেছে বই লেখার নামে। এই বইগুলি পরে এইবার জামুকার মিটিং এগুলি বাতিল করা হয়েছে। ওই এটা নতুন করে গবেষণা করার দায়িত্ব ডক্টর আবুল কাশেম ফজলুল্লাহ, ডক্টর সলিমুল্লাহ খান সহ উনাদেরকে দেওয়া হয়েছে, 4 জনকে। আমরা মনে করি আসলে নিরপেক্ষ গবেষণার অভাবে এটা হয়নি। আর 2 নম্বর হইল, মুক্তিযুদ্ধ যারা করলো আর রাষ্ট্র ক্ষমতায় যারা গেল, দুইটা অপোজিট শক্তি। আমরা যুদ্ধ করলাম যারা, তারা কিন্তু রাষ্ট্র ক্ষমতায় যাই নাই। দেখেন, আর্মির নিয়ম হইল, জিয়াউর রহমান ছিল সিনিয়র মোস্ট এবং স্বাধীনতা ঘোষণাও দিলেন উনি, উনার নামে একটা ফোর্স হইল, উনি সক্রিয় যুদ্ধে অংশগ্রহণ করলেন, সিলেট মুক্ত হইল উনার নেতৃত্বে, উনাকে সেনাবাহিনী প্রধান করা হইল না। দেখা গেল উনার জুনিয়র শফিউল্লাহকে সেনাবাহিনী প্রধান করা হইল শুধুমাত্র দলীয় আনুগত্যের কারণে। আর যেই সেনাবাহিনী দেশের জন্য যুদ্ধ করলো, পুনর্গঠনে সেনাবাহিনী কিন্তু কাজে লাগাইতে পারতো। যে মুক্তিযোদ্ধারা যুদ্ধ করলো তাদেরকে দেশ পুনর্গঠনে কাজে লাগাইতে পারতো, না লাগায় একটা রক্ষী বাহিনী করা হইলো, যাদের ট্রেনিং স্পেশাল, অস্ত্র স্পেশাল, খাবার দাবার সবকিছু আলাদা সুযোগ সুবিধা সেনাবাহিনীর কাউন্টার দ্বারা করানো হইলো। তাই আমার ইয়েটা হইলো যে, যেহেতু স্বাধীনতার পরে যারা ক্ষমতায় আসছিল তারা স্বাধীনতা চায় নাই কোনোদিন, এই জন্য তারা মুক্তিযুদ্ধটাকে মূল্যায়ন করে নাই। কারণ তাদের লোক, ওই ভাই যেটা বললো, একজন আওয়ামী লীগ নেতা তো যুদ্ধ করে নাই, কেন তারা এটা স্টাডি করতে যাবে? এবং তখন তালিকা করা যত সহজ, এখন তো তত সহজ না। তখন ইচ্ছা করলে তালিকা করতে পারে, যেহেতু তারা যুদ্ধ করে নাই, তারা যুদ্ধের সবচেয়ে বেনিফিশিয়ারি, এই কারণেই তারা এই কাজটা করছে। এই যে যারা অর্থ নিয়েও যারা লোপাট করলো, সঠিকভাবে করলো না, তার মানে জাতিকে পিছিয়ে দিও, আপনারা যারা দায়িত্বে আছেন তাদের বিরুদ্ধে কি কোনো আইনগত পদক্ষেপ নেবেন, নাকি শুধু বই বাতিল করেই আপনারা? না, এটা যেহেতু এটা একটা ইন্টেরিয়াম গভর্নমেন্ট, আমরা জানি না আমরা কয়দিন আছি, জি বুঝছেন। এটা বোধহয় ফার্স্ট টাইম যে খুব নিরপেক্ষ মুক্তিযোদ্ধাদেরকে দিয়ে জামুকাটা করার চেষ্টা করা হয়েছে। আমরা, ওনারা যেগুলি রেখে গেছিলেন আর কি, প্রায় 700-800 ছিল পেন্ডিং, ওনারা রেখে গিয়েছিলেন, এগুলি আমরা এগুলির মধ্যে ইনকোয়ারি করছি, মাত্র 2 জন পাইছি মুক্তিযোদ্ধা, আচ্ছা, আর সব ভুয়া রিকমেন্ডেশন মুক্তিযোদ্ধা। আর কোর্টে প্রায় মামলা আছে, 3000-এর মতো মামলা কোর্টে আছে মুক্তিযোদ্ধা এই সংক্রান্ত। এই মামলাগুলি সে করতেই, শুনানি করতে করতেই মার্চ মাস পুরো চলে যাবে, তারপরে হয়তো আমরা আসল জায়গায় যেতে পারবো। তবে 55,000-এর উপরে মুক্তিযোদ্ধা, মন্ত্রণালয় এবং জামুকে যে তথ্য আছে, 55,000-এর উপরে ভুয়া মুক্তিযোদ্ধা, এটা তারা এখনই মনে করে রেডি আছে আর কি, কাগজপত্রগুলি দেখলে বোঝা যায়। আমার মনে হয় এর থেকে অনেক বেশি ভুয়া মুক্তিযোদ্ধা আছে হয়তো। আজিজ ভাই, আমি একটু আসি আপনাদের আলোচনা থেকে, যেটি আমি বুঝতে পারলাম সেটি হচ্ছে যে এই মুক্তিযুদ্ধের ইতিহাস, যুদ্ধ, এইগুলোকে নিয়ে তো টানাটানি হচ্ছে অনেকদিন থেকে। কবে থেকে আসলে এই মুক্তিযুদ্ধ এর ক্রেডিট এটা দলীয় হতে শুরু করলো, কবে থেকে, কেন? মুক্তিযোদ্ধাটা কি সম্পদ ব্যক্তির কিংবা দলের হয়ে গেল কবে থেকে? না, এটা হচ্ছে মুক্তিযুদ্ধের পরে। আপনি জনযুদ্ধ বলছেন? হ্যাঁ, মুক্তিযুদ্ধের পরে এই যে তখনকার সময় যারা মুক্তিযুদ্ধ করেছে, জি, তারাই কিন্তু শ্রেষ্ঠ সন্তান। কিন্তু আপনি লেখেন তাদের কোনো তালিকা কিছু করা হলো না। জি, জেনারেল ওসমানীর ওই ফটোকপি করা, এটা বিতরণ হলো, প্রথমে এইটা দিয়ে মুক্তিযুদ্ধ হয়ে গেল। এটার সমানে আমার ফটোকপি করে আপনাকে দিলাম, আপনার নাম লিখে জমা দিলেন, হয়ে গেলেন মুক্তিযোদ্ধা। কোনো শৃঙ্খলা ছিল না। তারপরে তখন দেশ স্বাধীন হওয়ার পড়লো, যারা দেশটা স্বাধীন যখন হলো, তখন প্রত্যেকটা লোক মনে করলো যে এ দেশ আমি স্বাধীন করছি, যা ইচ্ছে তাই করবো। যেন অরাজকতা, লুট তরাজ, ফাঁকা, এই এখন যখন হচ্ছে কিছু কিছু ওরকম ধরনের, যে ধানমন্ডিতে যত আওয়ামী লীগের বড় নেতার বাড়ি পাবেন সব দখল করা। তখন বিহারিরা চলে গেছে, ওখানে যা বয়ে পড়ছে, কাগজ বানায় লইছে, তখন এত আইন তখন বানায় লইছে। তো সুতরাং একটা বিশৃঙ্খল, পরিকল্পিতভাবে একটা স্বাধীন, রক্ত দিয়ে দেশ স্বাধীন হলো, পরিকল্পিতভাবে দেশটাকে যে তৈরি করা, দাঁড় করা হবে, এই প্রচেষ্টাটাই কখনো শুরু করা হয়নি। এবং এই প্রচেষ্টা শুরু করতে হলে প্রথমেই প্রকৃত ইতিহাসটা দরকার ছিল, সেটা তো আমরা করিনি। এর পরের দফায় দেখেন যে আপনার সাদেক ভাই যেমন বললো, রক্ষী বাহিনী, এই সেই নানান ঝামেলা তৈরি হলো। জাসদ তৈরি হলো, যে এখন জাসদ তৈরি হলো, তখন কিন্তু দেশে একদম পুরা জাসদে কিন্তু তরুণরাই ছিল, সব প্রায় অলমোস্ট সব মুক্তিযোদ্ধা ছিল। তাদের উগ্রতায় দেশটা আর
স্বাভাবিক রইল না, তখন এই যে বাকশাল চলে আসলো। হ্যাঁ, তো এই জন্যই বলছি যে এই দেশটা সঠিকভাবে মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন হওয়া, এই দেশটা শুরু থেকে সঠিকভাবে দেশটা চলে নাই। স্বাধীনতাকে আদর্শ, এটাকে কেন্দ্র করে একটা মানবিক বাংলাদেশ, একটা গণতান্ত্রিক বাংলাদেশ, আইনের শাসন সুশাসন থাকবে যে দেশে, এই দৃষ্টিভঙ্গির থেকে সরকার চালানো হয় নাই। সরকার চালানো হয়েছে সরকারে কিভাবে থাকা যায় এবং সরকারে কিভাবে যাওয়া যায় গণতান্ত্রিক দেশে। আজিজ ভাই, আমরা এই প্রত্যাশার কথাটা শুনবো, আরেকটা বিরতিতে যেতে হচ্ছে, তারপরে নিশ্চয়ই প্রিয় দর্শক নিচ্ছি আরেকটা বিরতি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি মাই টিভি সংলাপে। দর্শক, আমরা শুনছিলাম স্বাধীনতার প্রত্যাশা ও প্রাপ্তি, এই শিরোনামে আলোচনা। কথা বলছিলেন সিনিয়র সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা এম এ আজিজ। ফিরছি আরেকজন বীর মুক্তিযোদ্ধা, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক সাদেক খান আপনার কাছে। আজিজ ভাই দুটি বিষয় বলেছেন, তার মধ্যে একটি ছিল যে অনেক বাড়িঘর ৭১-এর পরে দখল করেছিল আওয়ামী লীগের নেতারা। প্রশ্ন হচ্ছে, সেটি যদি জেনেই থাকেন এবং আপনিও মাথা নাড়ালেন, মানে সায় দিলেন, তাহলে সেটি কি এখন কোনো তদন্ত করে সেটি বের করবেন কিনা বা করা উচিত কিনা, এটি একটি প্রশ্ন। আরেকটা হচ্ছে, আজিজ ভাইকে আমি বলেছিলাম যে কবে থেকে এই মুক্তিযুদ্ধটা বা স্বাধীনতাটা ব্যক্তির সম্পত্তি বা দলীয় সম্পত্তি হয়ে গেল? ৭২ সালে স্বাধীনতা আসলে দলীয় সম্পত্তি হয়ে যায়, কারণ আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার পরেই মুক্তিযুদ্ধটা মনে হলো যে তাদের একক, এখানে আর কারো কোনো অবদান, কারো কোনো ইয়ে আছে এই বিষয়টা তারা একরকম অগ্রাহ্য করছে। ধরেন মুক্তিযোদ্ধাদের শহীদদের ২,০০০ করে টাকা দিছে শেখ মুজিবুর রহমান, স্লিপ দিয়ে নিয়ে ২,০০০ টাকা একজন শহীদ পরিবারকে দিছে। তো মুক্তিযুদ্ধটারে তখন প্রথমে টাকা দেওয়ার ২,০০০ টাকার মধ্যে নিয়ে গেল। এই যে আত্মত্যাগ, মানুষের আত্মত্যাগটাকে এত ছোট করে দেখা, এটা যে তাদের একটা মানে মুক্তিযুদ্ধে যে তারা মানে ধারণ করেন, এটা তার একটা বড় প্রমাণ। এবং যদি এরা আন্তরিক হইতো তাইলে তখন যারা শহীদ ছিল, দেশের জন্য জীবন দিছে, তাদের তালিকাটা খুব সহজেই করতে পারতো এবং তাদেরকে একটা সম্মানের জায়গাও নিতে পারতো। আওয়ামী লীগ যেহেতু যুদ্ধ করে নাই, ভাই যেটা বললো, একটা স্বাধীন দেশ, লুটের মাল যেরকম আমরা ১৬ তারিখ রাতে দেখলাম, ১৫ তারিখ পর্যন্ত আমরা সবাই, ঢাকা শহর তো ছোট তখন, গুলিস্তানের কামান ছিল গুলিস্তানে, আমরা বুড়িগঙ্গা নদীর তীরে ঢাকা শহর অবস্থিত পড়তাম। আর এখন তো ঢাকা শহর ওই জায়গায় নাই, সবাই সবাইকে চিন্তা। কিন্তু ১৬ তারিখের পরে আমরা এত মুক্তিযোদ্ধা দেখলাম, মানে এরা কোথার থেকে বাড়ি হলো জানি না। পরে দেখা গেলো আমরা বলতাম 16 মেকল রেজিমেন্ট, মানে 16 তারিখের পরের মুক্তিযোদ্ধা। এবং অরিজিনাল মুক্তিযোদ্ধার থেকে 16 তারিখের পরের মুক্তিযোদ্ধার এই দাপট এবং প্রাধান্য বেড়ে গেল, কারণ এরা দলীয় সমর্থন পুষ্ট, তাদের যুদ্ধ করার দরকার নেই। আওয়ামী লীগ করে, আওয়ামী লীগ যুদ্ধ করবে কেন? যুদ্ধ করবে ওই যে যেটা বললো ভাই, খুব সাধারণ ঘরের মানুষ যুদ্ধ করছে, আর ছাত্র স্টুডেন্টরা, কারণ তরুণদের ধর্ম এরকম, এদের একটা বড় পার্টিসিপেশন ছিল। যেই কারণে দেশটা আজকে যেখানে যাওয়ার কথা, আমরা তো যাই নাই, বরং অনেক পিছাই গেছি। ভাই যে কথা বললো, নেপালের মতো দেশ দেখে নাগায় গেছে, ভিয়েতনাম এত বছর যুদ্ধ করছে, আর আমরা 9.5 মাস যুদ্ধ করছি, আমরা পিছাই রয়েছি। প্রধান ইয়েটা হইলো রাজনৈতিক সততা নাই রাজনীতিবিদদের মধ্যে, প্রধান বিষয়টা হইলো এটা। এবং যে কথাটা বললো ভাই, যে 15 তারিখের পরে আসলেই তাই, নন বেঙ্গলিদের সমস্ত কিছু তো লুটপাট হয়ে গেল, বাড়ি ঘর, ব্যবসা বাণিজ্য, পেট্রোল পাম্প টাম্প সব আওয়ামী লীগ নেতারাই দখল করলো তখন। এবং আমরা মনে করি এগুলি সমস্তগুলি আসলে এগুলি বাইর করা উচিত। জি, ধন্যবাদ। আমি আজিজ ভাই আপনার কাছে আসি। আপনি যে আলোচনাটায় ফিরছিলেন যে প্রত্যাশা প্রাপ্তির জায়গায়, এই যে ন্যায্যতা, ন্যায়ভিত্তিক সমাজ, দুর্নীতি, বৈষম্য, দুর্নীতিহীন সমাজ, বৈষম্যহীন সমাজ, রাজনৈতিক স্থিতিশীলতা, সেটি কবে পাবো? এটা হলে যাই বলেন না কেন, দেশ চালাবে রাজনীতিবিদ, একটা দেশকে রাইট ট্র্যাকে নিবে রাজনীতিবিদ। কিন্তু আমি যেটা বললাম, যখনই আমাদের দেশে গণতন্ত্রে আপনার সরকারি দল এবং বিরোধী দল হচ্ছে একটা ডান হাত আর বাঁ হাত, আর আমাদের দেশে সরকারি দল হচ্ছে একজন আরেকজনের শত্রু, অর্থাৎ সে সরকারে থাকে, সে বিরোধী দলকে নির্মূল করতে চায়। এই নির্মূল হওয়ার থেকে বাঁচার জন্য সেও বিদ্রোহ করে, যার ফলে কখনই রাজনৈতিক স্বস্তি বাংলাদেশে আসে নাই শুরুর থেকে, দেশ স্বাধীন হওয়ার পর থেকে। সুতরাং এই যে একটা মানবিক বাংলাদেশ, আমাদের সংবিধানে কিন্তু লেখা ছিল অনেক কিছুই, সেই মেজর 17টা আপনার সংস্কার করা, চেঞ্জ করা হয়েছে সংবিধানের সব, কিন্তু যারা করেছে তাদের ইন্টারেস্টে পড়ছে, এটা জনগণ এবং দেশের কথা ভেবে করা হয়নি। যার ফলে দেশে কিন্তু এই সংবিধান কিন্তু স্বৈরাচার, আমি আগেও বলেছি এই সংবিধানই স্বৈরাচার জীবন করে। যেমন এক ব্যক্তি প্রধানমন্ত্রী হয়,
ওই ব্যক্তি ওই সরকারি দলের প্রেসিডেন্ট থাকে, ওই ব্যক্তি সংসদীয় দলের প্রধানমন্ত্রী থাকে, আবার ওই ব্যক্তির নির্দেশ ছাড়া কোনো কিচ্ছু হইতে পারে না। হ্যাঁ, প্রেসিডেন্টও করতে পারে না। প্রেসিডেন্ট দুটো জিনিস পারে, এটাও আসলে প্রধানমন্ত্রীর নির্দেশেই করে। সংবিধানটাই স্বৈরশাসন প্রতিষ্ঠার একটা ছিল, ছিল। কিন্তু মানবিক বাংলাদেশ হতে হলে তো দেশের রাজনৈতিক দলগুলোকে মানবিক হতে হবে আগে। এখন ছাত্ররা নতুন আসছে, দেখেন না, এরে মারে এরে ভারে, ক্যান্টনমেন্ট ঘেরাও করতে চায়, কি করতেছে না। এই যে এক সমন্বয়ক আপনার দেখেন, ৭১ আমি একটু ওই প্রসঙ্গে একটু আসি। ৭১ আকাঙ্ক্ষা এবং ২৪ আকাঙ্ক্ষা অনেকেই বলেন যে এক, আমিও বলি তাই এক। যে দাবিগুলো ছিল অলমোস্ট ভাষার পার্থক্য একই। বৈষম্য বিলোপ, তার মানে কি গণতন্ত্র। হ্যাঁ, স্বাধীনতার সময় আমরা এক ব্যক্তি এক ভোট ছিল না, তখন ছিল মৌলিক গণতন্ত্র। এটা আন্দোলন করে এক ব্যক্তি 18 বছরের এক ব্যক্তি এক ভোট, এটাই ডেমোক্রেসিকে ধরা হলো। এরপরে ধরেন বৈষম্যহীন সমাজ, এই দেখেন আপনার আমাদের আর্মি কর্নেলের উপর নাই, সেক্রেটারি ডেপুটি সেক্রেটারির উপর নাই, অর্থাৎ সরকারি বলেন বেসরকারি বলেন। আমাদের দেশে পাট আগে বলা হতো, আমরা ছোটবেলায় রচনা পড়ছি, সেই যে পাট হলো সোনালী আঁশ, অর্থাৎ আমাদের সবচাইতে 1 নম্বর এক্সপোর্ট আইটেম ছিল পাট, চামড়া। সেই পাট এখান থেকে নিয়ে বেল বন্দি করা হতো পাকিস্তানে, ওখান থেকে ইম্পোর্ট হতো, আমরা পাটের দাম পাইতাম না। আবার দেখেন দেশ স্বাধীন হলো, আমাদের পাটের যত ধরেন উত্তরাঞ্চলের বর্ডারিং এরিয়াতে পাটের কারখানা সব এইটা দুইটা একই, কিন্তু আচরণ কিন্তু আলাদা হয় নাই। এবারের যে 24-এর যে পরিবর্তন হলো, ছাত্ররা দেখেন এতে দুইটা অসুবিধা। একটা হলো ছাত্ররা ঠিক আগে যেমন স্বাধীনতার পরে লুটপাট হয়েছে, এখনো ছাত্রদের এই বিতর্ক তৈরি হয়েছে ছাত্রদের নিয়ে, এক। দুই হলো, আমি ওই যে যেদিন জাতীয় নাগরিক পার্টি ঘোষণা দেয়, ওই দিন আমি লক্ষ্য করছি ওখানে শিশুও ছিল, অর্থাৎ 18 বছরের বয়সের নিচেও ছিল। সেটি অনেক রাজনৈতিক দলের কর্মসূচিতেও বাচ্চারা আসে না, ঠিক আছে, আসে। আমার বক্তব্য হচ্ছে এখানে স্কুলের থেকে শুরু করে আপনার মাস্টার্স পর্যন্ত ছাত্ররা ছিল। যদি আপনি হিসেব করেন, কমপক্ষে 7টা ব্যাচের ছাত্র আছে, এরা এখন সরকার চালানো ব্যস্ত। এই 7 বছরের এই যে আপনার আমাদের যে ব্যাকড্রপ, এটা কি দিয়ে কাটাবেন বিজ্ঞান? আমরা মনে হয় একদমই শেষ মুহূর্তে একজন মুক্তিযুদ্ধ হিসেবে, একজন রাজনৈতিক কর্মী হিসেবে আসলে সাদেক খান ভাই, আপনার কাছ থেকে, আপনি মুক্তিযোদ্ধা ছিলেন, মুক্তিযুদ্ধ করেছেন, জাতির কাছে কিংবা আপনার একদম শেষ সময় অল্প কথা অ্যাকচুয়ালি জানতে চাই যে একজন মুক্তিযোদ্ধা হিসেবে এই জাতির পরবর্তী প্রজন্মের কাছে আপনার চাওয়া কি? আমি একজন আশাবাদী মানুষ, আমি কখনোই হতাশাগ্রস্ত ছিলাম না, হতাশাগ্রস্ত হতেও চাই না, সবসময় আশাই করতে চাই যে আজকে যে আন্দোলন হলো, 24-এর যে আন্দোলন এবং আমাদের 71-এর যে সংগ্রাম, আসলে আজিজ ভাই যে বলছে শব্দের হয়তো পার্থক্য আছে, বিষয়টা একই। আমরা মনে করি যে বাংলাদেশ যে জায়গায় চলে গেছিল, এর থেকে আর পিছানোর কোনো সুযোগ নাই। সামনে নিশ্চয়ই ভালো দিন আসবে। আজকের যে প্রজন্ম, আজকের যে সুসন্তানরা এই দেশে জন্মগ্রহণ করছে, তারা নিশ্চয়ই আমাদের যে হারানো সম্মান, বাঙালি জাতির যে হারানো সম্মান, সেই হারানো সম্মান পুনরুদ্ধারে, একটা আত্মমর্যাদাশীল মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠায় তাদের অবদান থাকবে এবং আমরা সবাই মিলে আমরাও সহযোগিতা করতে চাই। অনেক ধন্যবাদ। আজকের যুবক যারা আজকে এই আন্দোলন করছে, তাদেরকে বলবো সব সময় একটা শিষ্টাচারের মধ্যে থাকলে, একটা আলোচনার মধ্যে থাকলে, সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে চেষ্টা করলে যে কোনো অসম্ভব জিনিসও সম্ভব করা যায়। এটা যে প্রমাণ হয়েছে 1971 সালে, এটা প্রমাণ হয়েছে 24-এর আন্দোলন। সেই জায়গাটা এসে আপনি একটি রাজনৈতিক দলের সাথে আছেন এবং যারা স্বপ্ন দেখছেন যে আগামীতে আপনারা রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করবেন, একাধিকবার করেছেন, তো সেই আকাঙ্ক্ষা ধারণ করে আপনি আপনার দল কতটুকু আসলে জনগণের প্রত্যাশা পূরণ করতে পারবেন যদি রাষ্ট্র ক্ষমতায় আপনাদের জনগণ দেয়, কিংবা সামনের যে জাতীয় নির্বাচন, সেই নির্বাচনে সেই গণতান্ত্রিক চর্চাটা দলের মধ্যে এবং রাষ্ট্রে কতটা প্রত্যাশা করছেন বা হবে আশা ব্যক্ত করছেন? আমার এই বক্তব্যটা হয়তো আমাদের দলের সকলের কাছে গ্রহণযোগ্য হবে না। বাস্তবতা, বাংলাদেশের মানুষ এখনো বিএনপির প্রতি আস্থাশীল এবং সারা দেশের মানুষই আশা করে যে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে দেশ পরিচালনায় বিএনপি অতীতের চেয়ে ভালো করতে পারবে। কিন্তু বাস্তবতা যা আমরা দেখছি, আসলে এটা খুব নিদারুণ খারাপ। অনেক জায়গায় আমরা দেখতেছি দখলবাজির সাথে জড়াই গেছে বিএনপির লোকজন। যতটুকু হচ্ছে তার চেয়ে বেশি অপপ্রচার হচ্ছে, এটার ব্যাপারে কোনো দ্বিমত নাই। কিন্তু তারপরে বিএনপির নেতাকর্মীদের সংযত হওয়া উচিত,
কারণ বাংলাদেশের মানুষ প্রত্যাশা করে, ভরসা করে বিএনপির উপর, এবং বেগম খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী, তার যে জনপ্রিয়তা, তার উপরে মানুষের যে আস্থা, তার উপরে মানুষের যে বিশ্বাস, আমরা মনে করি যদি খালেদা জিয়ার নেতৃত্বে দেশ পরিচালিত হয়, নিশ্চয়ই বাংলাদেশ অতীতের থেকে অন্ততপক্ষে অনেক উন্নতির দিকে যাবে। অনেক ধন্যবাদ এম এ আজিজ। আপনাকে দিয়ে শেষ করব। প্রশ্ন হচ্ছে, এই যে আশার কথা বললো, 24-এ আবার এত রক্ত ঝরলো, প্রথম পার্ট হচ্ছে যে সেই আশার কতটা বাস্তবায়ন আপনি দেখতে পাচ্ছেন, কতটা রাইট ট্র্যাকে বাংলাদেশ আগাচ্ছে, এবং সব শেষে একজন মুক্তিযোদ্ধা হিসেবে আপনি জীবদ্দশায় বাংলাদেশকে কতটুকু কোন জায়গায় যায় দেখে যেতে চান? এই দুটো মিলে খুব ছোট্ট করে উত্তর। আমি শুধু তুলনামূলক একটা সংক্ষেপে বলি। আমি পূর্ব পাকিস্তান আমলে দেখেছি, জি, মানুষ গেঞ্জি গায়ে দিত না, ছিঁড়ে যাবে ঘাড়ে রাখতো, টায়ারের স্যান্ডেল পরতো, হ্যাঁ, আগে লুঙ্গি পরতো, এখন স্যুট ফুট এরকম জামা কাপড় ছিল না, কিন্তু মানুষের মনে এত অশান্তি ছিল না। প্রত্যেকটা লোকের প্রত্যাশা পূরণ নেই বাংলাদেশের। 18 কোটি লোক, 18 কোটি লোককে জিজ্ঞেস যদি করেন, কারো প্রত্যাশা পূরণ হয় নাই। আমার কথা হলো অন্তত সুখটা ফেরত দেন, যে সুখটা ছিল সুখটা মানুষের মনে ফেরত দেন। আমি অল্প খাই কিন্তু সুখে থাকতে চাই। অনেক অনেক ধন্যবাদ বীর মুক্তিযোদ্ধা, সিনিয়র সাংবাদিক, আমাদের অগ্রজ এম এ আজিজ ভাই, আপনাকে, এবং অসংখ্য ধন্যবাদ জাতির আরেকজন শ্রেষ্ঠ সন্তান, বীর মুক্তিযোদ্ধা, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক সাদেক খান, আপনাকেও। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আমরাও চাই সুখে থাকুক বাংলার প্রতিটি মানুষ। যে বাংলাদেশকে গড়ার জন্য সে 71-এও লাখো মানুষ প্রাণ দিয়েছে, আত্মত্যাগ করেছেন অসংখ্য মানুষ, আবার 24-এ অনেক তরুণ জনতা সেই রক্ত রাজপথে ঢেলে দিয়েছে। সেই বাংলাদেশ, রক্তাক্ত বাংলাদেশ, সেই সবুজ বাংলাদেশ যেটা রক্তের লাল হয়ে গিয়েছিল, সেই রক্তের বিনিময় হলো কাঙ্ক্ষিত সুখ আসুক, কাঙ্ক্ষিত গণতন্ত্র আসুক, কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে উঠুক, সকলের প্রত্যাশায়, সকলের প্রচেষ্টায়। এই প্রত্যাশা রেখে আজকের মতো শেষ করছি মাই টিভি সংলাপ। আল্লাহ হাফেজ।